মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। এমনকি ভারতের মানে না আপনি মোড়ল হতে যায়। আর এটা থেকে বোঝা যায় ভারত কত শয়তান মার্কা একটি দেশ। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। ভারতের এরকম কূটনৈতিক কথা পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। বন্ধুরা, কলকাতার অবস্থা একেবারেই খারাপ। কলকাতার মানুষেরা না খেয়ে মরছে। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল। পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিচ্ছে। তাদের জানে না বাংলাদেশ কি করতে পারে। নরেন্দ্র মোদী মনে করেছে ভারতকে ছাড়া বাংলাদেশ পচে যাচ্ছে, কেনার মতো কেউ নেই। বাংলাদেশকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ফেলে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ার দাদারা ভাবছে যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পারবে না, ওরা না খেয়ে মরবে। এখন ইন্ডিয়ায় না খেয়ে মরতেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা রিপোর্টে দেখে আসি। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন শুরু করা যাক। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। বন্ধুরা, কলকাতার অবস্থা একেবারেই খারাপ। কলকাতার মানুষেরা না খেয়ে মরছে। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে। মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। এমনকি ভারতের কৃষকেরা পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিচ্ছে। তাদের পেঁয়াজ আলু পচে যাচ্ছে, কেনার মতো কেউ নেই। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে তারা এখন নিজে বিপদে পড়েছে। বাংলাদেশ আলু পেঁয়াজ না কিনলে পেট চলে না ভারতের। সেই ভারত নাকি আবার বড় বড় কথা বলে। এই শুভেন্দু আবার কি বলছে শুনুন। 2টি রাফেল যুদ্ধ বিমান বাংলাদেশে পাঠালে নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে হিসু করে দিবে। 40টা রাফেল আছে, মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। ভারতের এরকম কূটনৈতিক কথাবার্তা এবং শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশগুলো নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান এমনকি চীনের সাথেও তাদের দ্বন্দ্ব লেগে থাকে। ভারত সব কাজে গায়ে মানে না আপনি মোড়ল হতে যায়। আর এটা থেকে বোঝা যায় ভারত কত শয়তান মার্কা একটি দেশ। ভারত হয়তো জানে না বাংলাদেশ কি করতে পারে। নরেন্দ্র মোদী মনে করেছে ভারতকে ছাড়া বাংলাদেশ যেন চলতে পারবে না। তারা কথায় কথায় বলে পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, আর বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিব। আরে ভাই, রাখ তোদের পেঁয়াজ আর ভিসা, লাগবে না আপনাদের ভিসা পেঁয়াজ। আপনাদের ভারতে বাংলাদেশিরা না গেলে কি বাংলাদেশিরা না খেয়ে মরবে নাকি? বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী, হসপিটাল ব্যবসায়ী এবং তাদের সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে। আর এর প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেবো, কি করে স্টাফকে দেবো। এই ভিডিওগুলো দেখুন, আরো প্রমাণ পাবেন। তারা ইতিমধ্যে ভিক্ষার থালা রাস্তা নিয়ে বসেছে। বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা জুড়ে চলছে হাহাকার। ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। অনেক ব্যবসায়ী দিন পার করছেন না খেয়ে। ইতিমধ্যে এই সমস্ত হোটেল মালিকেরা চাতক পাখির মতো চেয়ে থাকে বাংলাদেশিদের দিকে। কেউ কেউ আধ পেটা খেয়ে থাকছেন, না খেয়ে মরার আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ীরা। আর তারা নাকি হুমকি দিচ্ছে বাংলাদেশিদের। আর আসল কথা হচ্ছে ভারতের সোনার হরিণ মানে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন ভারত যে সমস্ত সুবিধা বিনা পয়সায় পেয়েছিল, যেমন বাংলাদেশের নৌবন্দর ব্যবহার, বাংলাদেশের আকাশ সীমানা ব্যবহার, এমনকি বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রানজিট সুবিধাও নিয়েছিল ভারত। তারা বাংলাদেশের বুকের উপর দিয়ে 7 সিস্টার্সে যেত, কিন্তু বাংলাদেশিরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল কিংবা ভুটানে যেতে পারত না। আর এখন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণে এই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারত। যার কারণে এত লম্পঝম্প শুরু করেছে ভারতের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কারণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র ন্যাশনাল নয়, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তার একটাই কথা, মোদির সামনে ঝুঁকেঙ্গা নেহি। আরে ভাই, আপনাদের ভিসার জন্য কি বাংলাদেশিরা পাগল হয়ে রয়েছে নাকি? আর আপনারা পেঁয়াজের কথা বলেন, পেঁয়াজ মনে হয় আপনাদের ভারতেই শুধু উৎপাদন হয়, পেঁয়াজ কি আর কোথাও উৎপাদন হয় না? মাত্র কয়েকদিন হলো বাংলাদেশিরা ভারতকে বয়কটের ডাক দিয়েছে। ইতিমধ্যে আপনাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আর হসপিটালগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট এবং শপিং মলগুলো। এছাড়া ট্রাকের পর ট্রাক পেঁয়াজ আর আলু ভারতের বন্দরে এসে সেখানে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের পেঁয়াজ আর আলুগুলো রাস্তায় ফেলে দিতে হচ্ছে। এই সকল পচা পেঁয়াজ এবং আলু নিয়ে কৃষকেরা রাস্তায় নেমেছে আন্দোলন করতে। তারা পেঁয়াজ এবং আলুর যথাযথ মূল্য না পাওয়ার কারণে মোদী সরকারের উপর চরম খেপেছে। তারা শুভেন্দু অধিকারী এবং মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করছে। আর এতদিন বাংলাদেশ আপনাদের আলু পেঁয়াজ নিয়েছে বলে আপনাদের কৃষকেরা একটু দাম পেয়েছে, আর এখন তো কৃষকেরা সেটাও পাচ্ছে না। ভারতের গরিব কৃষকদের উপরে মায়া হচ্ছে। এই মোদী সরকার কি করেছে তাদের জন্য? তাদের এরকম অবস্থার জন্য মোদীর বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী দায়ী। ভারতের কৃষকদের উচিত তাদের আলু এবং পেঁয়াজ নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যাওয়া উচিত, আর তার সামনে এই সকল আলু পেঁয়াজের স্তূপ করে রাখা। এই শুভেন্দু অধিকারীর জন্যই এই সবকিছু হয়েছে, এমনটাই দাবি করছে ভারতীয় কৃষক এবং ব্যবসায়ীরা। এমনকি ভারতের মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষের বাড়িও ঘেরাও করে ফেলেছে এই কৃষকেরা। কারণ ময়ূখ রঞ্জন ঘোষের
মিথ্যা বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে ভারত বয়কটের জন্য। কারণ বাংলাদেশিরা টাকা দিয়ে পণ্য কিনছে। ভারতের এসব ঘেউ ঘেউ শোনার টাইম নাই। টাকা দিয়ে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশ থেকে পেঁয়াজ আলু আমদানি করতে পারবে। কারণ বাংলাদেশের রয়েছে শক্তিশালী চট্টগ্রাম নৌ বন্দর, যেটি এশিয়া মহাদেশের দ্বিতীয়তম অবস্থানে। তাছাড়া বাংলাদেশের রয়েছে সারা বিশ্বে কূটনৈতিক কিছু সম্পর্ক। মাত্র 10 দিন যদি বাংলাদেশিরা ভারতে ঘুরতে কিংবা চিকিৎসার জন্য না যায়, তাহলে কলকাতা হবে ভারতবর্ষের সব থেকে গরিব প্রদেশ। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। তো কেনাকাটা করতে ওরা, এখন ঠান্ডার সিজন আছে, লোকই নেই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। একদম হচ্ছেই না, সারাদিন বসে বসে বন্ধুরা, ভারতের মিডিয়া ঘেউ ঘেউ করছে যে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদন করতে পারে না, কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন করে থাকে। বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনে অন্যতম একটি জেলা হচ্ছে ফরিদপুর জেলা। ফরিদপুরের বিভিন্ন চরাঞ্চলে বিপুল পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। ফরিদপুরের সব থেকে বেশি চাষ হচ্ছে নাসিক M53 এবং বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ। ভিন্ন জাতের এ সকল পেঁয়াজের ওজন 100 থেকে 200 গ্রাম হয়ে থাকে। প্রথম বছর চাষ করে কৃষকরা জানান এ সকল পেঁয়াজ আকারে যেমন বড়, ঠিক তেমনি এগুলোর উৎপাদন খরচও কম। প্রতি বিঘাতে 90 থেকে 100 মণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে। আর এটি কৃষকদের জন্য সুসংবাদ। এতে বিঘা প্রতি 1 লক্ষ টাকার উপরে লাভ করছেন প্রান্তিক কৃষকেরা। এ জাতের পেঁয়াজগুলো উচ্চ তাপমাত্রা এবং পানি সহনশীল হওয়ার কারণে সহজে এগুলোতে পচন ধরে না। আবার এগুলো সারা বছরই চাষ করা যায়। ভালো ফলন এবং দাম পাওয়ার কারণে কৃষকেরা এই জাতের পেঁয়াজ বেশি উৎপাদন করছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা হয়েছে। বাংলাদেশের উপরে চোখ তুলে তাকালে ভারতের এরকম অবস্থায় হবে। ভারতের শেখা উচিত প্রতিবেশীর সাথে সবসময় ভালো সম্পর্ক রাখতে হয়, আর কোনো দেশকে ছোট করে দেখতে হয় না। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার। প্রিয় দর্শক, সবাই তো দেখলেন যে তাদের পেঁয়াজ আলু কিভাবে রাস্তায় ফালায় দিতেছে। আবার আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি ওই দেশে যায়, সঙ্গে সঙ্গে তারে আর কি জামাই আদর করে তাদের হোটেলে কিংবা তাদের দোকানে নিয়ে যেতে হয় যে আপনি আমার দোকান থেকে মাল নেন, আমার দোকান থেকে সবজি নেন, কিংবা আমার দোকান থেকে মার্কেট করেন, আমরা তাছাড়া না খেয়ে মরমু। ওরা বলতো যে না খেয়ে মরমু। আবার যুদ্ধ বিমান আমাদের বাংলাদেশে পাঠাতে চায় যে বাংলাদেশের 2টা রাফায়েল যুদ্ধ বিমান যদি পাঠায়, বাংলাদেশ প্যান্টে করে হিসু করবে। ওরাই তো এখন হিসু করা শুরু করছে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।